বৃষ্টিতে ভিজিস না, নিচে যায়। পিহু কোনো প্রতিউত্তর না করে রেলিংয়ে হেলান দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এতে স্বাদীর রাগটা কোনোভাবেই কমছে না, আরও বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে ঠাটি একটা চর দিতে। তবে স্বাদী শান্ত থাকলো, আবারও বলল, পিহু, আই রিপিট, নিচে যা, জ্বর আসবে তোর। পিহুর কোনো হেলদোল হলো না, চুপচাপ দাঁড়িয়েই রইল। মনে হলো কাঠের কোনো পুতুল, শুধু দেখতে মানুষের মতো। স্বাদী এবার আর নিজের শান্ত স্বভাব ধরে রাখতে পারল না। সে জানে এই বৃষ্টিতে ভিজলে জ্বর আসবেই, কঠিন জ্বর আসবে। আর এই মেয়েটা বিনা কারণে ভিজে চলেছে। স্বাদী শান্ত অথচ গম্ভীর কণ্ঠে আবারও বলল, পিহু, রাগাস না, আমি নিচে যেতে বলেছি। তবে পিহু কথা না বলে উল্টো ঘুরে গেল, আকাশের দিকে একটু চেয়ে নিচের দিকে চাইল। পিছনের মানুষটার উপরে তার প্রচণ্ড অভিমান, তাকে খুব কষ্ট দিয়েছে সে। পিহু কখনো ভেঙে পড়ার মেয়ে না, সে সবসময় স্ট্রং। তবে আজ স্বাদীর কথাগুলো তার ছোট্ট পিঞ্জরে তীরের মতো গেঁথে গিয়েছে। খুব কষ্ট হয়েছে তার। পিহুকে অন্যদিকে ঘুরতে দেখে স্বাদী রেগে পিহুর বাহু ধরে নিজের দিকে ঘুরিয়েই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। তারপরে কঠিন কণ্ঠে বলে উঠল, স্টুপিড, কথা কানে যায় না তোর? নিচে যেতে বলেছি। স্বাদীর শক্ত হাতের চর খেয়ে পিহু বৃষ্টিতে ভেজা দুর্বল শরীরটা নেতিয়ে পড়তে চাইল। তবে স্বাদী যেহেতু পিহুর বাহু ধরে আছে, সেই জন্য পিহু আর পড়ল না। পিহু এক হাতের বাহু দ্বারা চোখগুলো ডোলে ভালো করে স্বাদীর দিকে তাকালো। মুহূর্তে নিজের কণ্ঠে রাগের আভাস নিয়ে বলে উঠল, কি সমস্যা আপনার? মানে? আমার পিছনে পড়ে আছেন কেন আপনি? তোকে আমি নিচে যেতে বলেছি পিহু। আমি যাব না, কি করবেন? লাস্ট বার বলছি, নিচে যা, রাগাস না। আমার ভালো হবে না কিন্তু। আর কি ভালো হওয়ার আছে? আমি নিচে যাব না। স্বাদী জোরে জোরে কয়েকটা শ্বাস টানল। সে জানে আজ তার সর্দি জ্বর বাঁধবে, সাথে কাশি। পানির মাত্রা বেড়ে চলেছে। স্বাদী জানে এই মেয়ে এইভাবে শুনবে না। তবে একটা মেয়েকে আর কত মারবে সে? নিজের কাছেই খুব খারাপ লাগছে তার। তবে এখন একে নিচে নিয়ে যাবে কিভাবে? স্বাদী যথাসম্ভব কণ্ঠ খাদে নামিয়ে বকে উঠল, পিহু, জেদ ধরিস না, জ্বর আসবে এত ভিজলে, নিচে যা। হাসালেন। মানে? আমাকে নিয়ে আপনার এত ভাবা লাগবে না। আমি ভিজবো, সারাদিন ভিজবো। পিহু, নিচে চল। যাব না বললাম না? স্বাদী পিহুর কথা শুনল না। পিহু হাত ধরে ফেলল। হাত ধরে টান দিতেই পিহু প্রচণ্ড রাগ ঘৃণার মিশ্রণে এক অনুভূতি দিয়ে জোরে ঝাড়া দিয়ে স্বাদীর হাত ছাড়িয়ে দেয়। স্বাদী অবাক হয়, তবে ভাবভঙ্গি দেখে মনে হয় সব স্বাভাবিক। স্বাদী কিছু বলতে যাবে, তার আগেই পিহু বলে উঠল, ছবেন না আমায়। আপনার মতো মানুষকে আমি জাস্ট ঘৃণা করি। আপনার মতো মানুষ শুধু একটা মেয়ের জীবন নষ্ট করে তাকে কলঙ্কিতই করতে পারে। স্বাদী তবুও পিহুর হাত আবার ধরতে গেলে পিহু এবার স্বাদীর কলার চেপে ধরে। স্বাদী শান্ত দৃষ্টিতেই পিহুর দিকে তাকায়। তারপরে পিহুর ধরে রাখা নিজের টি শার্টের কলার দিকে তাকায়। পিহু তেজি কণ্ঠে বলে ওঠে, সমস্যা কি আপনার? লজ্জা করছে না এত কিছু বলেও? কি চান আপনি? পিহু আর কিছু বলতে পারল না। স্বাদী পিহুর ঘাড়ে চুলের মাঝে হাত ডুবিয়ে নিজের ঠোঁট পিহুর ঠোঁটে ডুবিয়ে দিয়েছে। পিহুর চোখ বড় বড় হয়ে যায়, ছটফট শুরু করে দেয়। তবে স্বাদী একেবারে ঠেসে ধরেছে পিহুকে। চাইলেও পিহু ছাড়া পাবে না। স্বাদী চোখ বুজে পিহুর ঠোঁট জোড়া আপন করে নিয়ে রাগ কমানোর চেষ্টা করছে। এদিকে পিহু চোখ দিয়ে আর পানি পড়ছে না। পিহুর রাগ হয়, চোখের ভিতরে আগুন জ্বলে ওঠে। এ আগুন কিসের আগুন পিহু বোঝে না। পিহু স্বাদীর ঠোঁটে জোরে কামড় বসিয়ে দেয়। একটু ছাড়া পেতেই স্বাদী বিরক্ত হয়, ঠোঁট দিয়ে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ে। স্বাদী বৃদ্ধা আঙুল দিয়ে সুনিপুণভাবে মুছে নেয় রক্ত। তারপর পিহুর দিকে তাকাতেই ঠাস করে পিহু একটা চর বসিয়ে দেয়। চরটা বেশ জোরেই লাগে স্বাদীর গালে। তবে চাপদারির কারণে তার দাগ ফুটে ওঠেনি মুখে। পিহু ক্রোধিত কণ্ঠে বলে ওঠে, ছি, ঘৃণা লাগছে রীতিমতো। আপনার ক্যারেক্টারের সমস্যা আসলেই। কি পেয়েছেনটা কি আমাকে মেরে ফেলবেন? কতজন মেয়েকে এভাবে নষ্ট করেছেন আপনি, অসভ্য লোক। আমাকে অন্তত এবার একটু বাঁচতে দিন, ছাড়ুন আমায়। পিহুর কথাগুলো যেন স্বাদীর রাগ বাড়িয়ে দিল। হ্যাঁ, সে একটা ভুল করেছে। তার ভুলের মাসুল সে দিয়েছে, আরও দেবে। তাই বলে তাকে বাজে চরিত্রের ইঙ্গিত দেওয়া? যে ছেলেটা আজ অবধি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি, তাকে নোংরা ইঙ্গিত করলো এই মেয়ে। এটা ভেবেই স্বাদীর মাথায় রাগ উঠে গেল। সামান্য একটা কারণ নিয়ে কত কিছু হচ্ছে। স্বাদীর মেজাজ এবার তুঙ্গে। পিহুর গালে ঠাটিয়ে পরপর দুইটা চড় দিল স্বাদী। এত বাজে মন্তব্য কোনো দিন কেউ করেনি। এই মেয়ে যা করলো, ছি!
স্বাদের চর খেয়ে পিহুর দুনিয়া ঘুরে উঠল। একে তো রাতে খায়নি, সকালে খায়নি, তারপরে সকাল থেকেই এই মার খাচ্ছে। সাদি ক্রোধিত কণ্ঠে বলে উঠল, তোকে একদম জানে মেরে ফেলবো। কি বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? বেশি লাই দেই বলে কি যা ইচ্ছে তাই বলবি তুই? আমি বললেই দোষ? আসলে সত্যি বললে তো গায়ে লাগবে, স্বাভাবিক। আমার ভাবতে ঘৃণা লাগছে, বাবাই মামুনির মতো মানুষের ছেলে আপনি, ছি। সাথে সাথে পিহুর গালে আছড়ে পড়ে আরও একটা চর। পিহু এবার কান্না করে দেয়, আর সামলাতে পারে না, ভাঙা ভাঙা কণ্ঠে বলে, মারতে মারতে মেরেই ফেলেন। আমার দুনিয়ায় তো কেউ নেই, এতিম বলেই এত মারেন আমায়। সবাই ছেড়ে চলে যায় আমায়, আর আমাকে রেখে গেছে আপনার হাতের মার খেয়ে মরার জন্য। মারেন আমায়। স্টপ। খুব মাথায় উঠেছিস। থাম, মার খাস না আর। কি স্টপ? আমাকে মারতে খুব ভালো লাগে আপনার, তাই না? আমি আছি বলে খুব বিরক্ত আপনি। আপনার বাবা মায়ের উপর ভাগ বসাই, তাই না? আমি আমি না থাকলে ভালো হতো, তাই না? ওকে, নো প্রবলেম। আমাকে আর দেখবেন না। আমাকে অনেক লাই দিয়ে মাথায় তুলেছেন, তাই আমি যা ইচ্ছে তাই বলি, আর বলবো না আমি। কথাটুকু বলেই পিহু দুর্বল চিত্তে হেঁটে হেঁটে পা বাড়ালো নিচে যাওয়ার উদ্দেশ্যে। সাথী বুঝল যা মাথায় এসছে ভাও বক বক করছে। সে আগেই বুঝেছে মেয়েটার জ্বর চলে এসেছে ইতিমধ্যে। সাথী পিছু তাকালো, পিহু নিচে চলে গেছে। এদিকে পিহু রুমে এসে দরজা লাগিয়ে দিল। হসপিটালে হাত পা ভেঙে পড়ে আছে নাবিল। কিছু পুলিশ জিজ্ঞাসা করছে পাশে। অন্য পাশে তার বাবা বসে আছে, আর তার মা কিছুক্ষণ পর পর কেঁদে উঠছে। নাবিলের ডান হাত আর বাম পা ভেঙে গিয়েছে। ভোরবেলা মসজিদ থেকে যখন নামাজ পড়ে ফিরছিল, তখন হঠাৎ একটা কালো গাড়ি এসে তাকে তুলে নেয়। গাড়ির মধ্যে মিনিমাম 5-6 জন ছিল। তারা এক নির্জন স্থানে গিয়ে নাবিলকে বিনা কারণে লাগাম ছাড়া মারধর শুরু করে। সবার মুখেই কালো মাস্ক, সাথে চারিপাশ অন্ধকার হওয়ায় নাবিল কাউকে চিনতে পারেনি। হাত পা ভাঙার যন্ত্রণা নিয়ে যখন নাবিল প্রায় সেন্সলেস, তখন তাকে এই হসপিটালের বাইরে ফেলে দিয়ে যায় কালো গাড়ির সেই লোকেরা। আরেকটু আগে সেন্স ফিরেছে। একজন পুলিশ নাবিলকে জিজ্ঞাসা করে উঠল, আপনার কি কাউকে সন্দেহ হয়? এমন মার্ডার টাইপ কেস করার চেষ্টা, কিডন্যাপ প্লাস মার্ডার। নাবিলের কণ্ঠে কাতরতা, কিছু বলতে পারছে না সে আর। পিহু রুমে এসে দরজা লাগিয়ে দেয় ঠাস করে। গলা থেকে ওড়না খুলে ছুঁড়ে মারে অদূরে। দরজায় ঠেস দিয়ে পড়ে বড্ড ক্লান্ত সে এখন এই জীবন নিয়ে। আর কত মার খাবে ওই মানুষটার কাছে সে? সামনে পেলেই মারছে। আজ সকাল থেকে মেরেই চলেছে। পিহুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কিছু ভালো লাগছে না তার। ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ফ্রেশ হয়ে এসে বিছানায় গা এলিয়ে দেওয়ায় মন মতো ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। লাল লাল চোখগুলো আরও লাল হচ্ছে। শরীরে শক্তি পাচ্ছে না সে। ওয়াশরুমের দরজা থেকে গায়ের জোরে তোয়ালেটা ছুড়ে দিলে বিছানার দিকে। তবে রাগ মিশ্রিত অবস্থায় ছোড়ার কারণে নিচ দিয়ে না গিয়ে উপর দিয়ে গিয়েছে। সাথে সাথে ফ্যানের পাখায় বেঁধে যায়। পিহু সেই দিকে তাকিয়ে এই দুঃখের মাঝেও একটু হাসে ফ্যানের দিকে তাকিয়ে। মনের মধ্যে কি চলছে নিজেও বুঝতে পারে না। শরীর মন দুটোই একটু শান্তি চাচ্ছে আজ। পিহু নিজের পড়ার টেবিলের পাশ থেকে চেয়ার নিয়ে সেটা বিছানার উপরে দাঁড় করায়। তারপরে সে চেয়ারে উঠে পড়ে। তারপর ফ্যানের সাথে ঝুলে থাকা তোয়ালের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, আল্লাহ মাফ করে দিও। পুলিশ সব ঘটনা শুনে থানায় চলে গেছে। নাবিল বিছানায় শুয়ে আছে। একটু পর জেরিন এলো দেখতে। তবে নাবিলকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। জেরিন বেশ কিছুক্ষণ নাবিলের পাশে বসে রইল, দৃষ্টি করুণ। এইদিকে সেই সকাল থেকে পিহুর ফোন অফ। কথা বলতে গেলে কেটে গেল, আর ঢুকলই না। নাবিলের মা এখনও কেঁদে চলেছে একাধারে। একটা মাত্র ছেলেটার এমন শত্রু কোথা থেকে হলো, যারা প্রাণেই মেরে ফেলার চেষ্টা করেছে? নাবিলের ভুল কি? জেরিনও চুপচাপ ভেবে চলেছে তার ভাইয়ের তো কারোর সাথে খারাপ সম্পর্ক নেই। তাহলে কারা এই নতুন শত্রু? এমন মারা মেরেছে যে হাঁটার ক্ষমতা বন্ধ করে দিয়েছে কয়েক মাসের জন্য। জেরিন বেরিয়ে আসে হসপিটাল থেকে বেশ কিছুক্ষণ থেকে। নাবিল ভাইয়ের কথা জানানো প্রয়োজন মনে করলো না পিহুকে। মেয়েটা নিশ্চয়ই চিন্তায় আছে। না থাক, বলবো না। এমনিতেই নাবিলের এমন অবস্থা শুনলে আবার পিহুর চিন্তা বেড়ে যাবে। কি সন্দেহ! তা চেয়ে না বলাই ভালো। ফাও এখন চিন্তা দিয়ে লাভ নেই। যখন নিজে থেকে বলবে তখন না হয় বলা যাবে। জেরিন রিক্সাটিকে নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে উঠে পড়ে। রিক্সা চলতে শুরু করে। জেরিনও তার কাঁধে থাকা কলেজ ব্যাগটা কোলে রাখে।
আজ আর পড়া হলো না বৃষ্টির কারণে। তার উপরে স্যার বাড়ি নেই। নাবিল ভাইয়ের এই অবস্থা। পিহু কল ধরছে না। রিক্সা কিছু দূর যেতেই বিশাল বড় একটা জ্যামে আটকে যায়। জেরিন সব সময় এই জ্যাম ভয় করে। ঢাকা শহরের যানজট মানে তার ছাড় পার নয়। একবার বাঁধলে জেরিন অধৈর্য হয়ে নিজের ব্যাগের উপরের চেন খুলে নিজের স্মার্টফোনটা বের করে, আবার ঢুকিয়ে দেয় টাইম দেখে। এখানে মোবাইল চালানো রিস্ক। জ্যামের আশেপাশে অনেক চোর ছ্যাচোর থাকে, মোবাইল দেখলেই ছিনতাই করে নেয়। আর জেরিন মেয়ে মানুষ, ধরতে পারবে না। জেরিন মোবাইলটা ব্যাগে ভরে রাখতে কোথা থেকে একটা 6-7 বছর বয়সী দুরন্ত বাচ্চা দৌড়ে এসে জেরিনের হাতে একটা চিঠি গুজে দিয়ে আবার দৌড় লাগালো। জেরিন কিছু বলার আগেই বাচ্চাটি বলে ওঠে। জেরিন বুঝলো না কি ভাই কার চিঠি দিয়েছে। চিঠিটা ফেলে দিতে চাইল, তবে কি মনে করে যেন ফেললো না। বাচ্চাটিকে দেখে মনে হলো পথশিশু, গায়ে ময়লা জামা, হয়তো কেউ টাকার বিনিময়ে চিঠিটা তার কাছে পাঠিয়েছে। যেহেতু চিঠিটা সুন্দর করে খামে ভরা, খামের উপরে ছোট্ট করে লেখা প্রেরক জেরি টম। লেখাটুকু পড়ে কৌতূহল হলো জেরিনের মনে, সাথে হাসিও লাগলো বেশ। জেরিন রাস্তার জ্যামের দিকে একবার তাকালো, তারপর আবার হাতে থাকা চিঠির উপরে। রাস্তায় এখনও বেশ যানজট, কখন ছাড়বে জানা নেই। জেরিনের যত দূর চোখ যাচ্ছে জ্যাম আর জ্যাম। জেরিন বিরক্ত, ভীষণ বিরক্ত। আগে জানলে জীবনেও আসতো না হসপিটালে দেখা করতে, আর এসে এই যানজটের ঝামেলা। জেরিন চিঠিটা খুলল। যেহেতু এখানে মোবাইল চালানো রিস্ক, তাই চিঠি পড়েও টাইম পাস করা যাবে। আকাশ এখনও মেঘলা। চিঠিটা খুলল, খাম থেকে বের করতে করতেই সাদা রঙের একটা চিঠি বেরিয়ে এলো। জেরিন খামটা ব্যাগে ভরে চিঠিটা খুলে পড়তে শুরু করলো। প্রিয় লিটল জেরি, প্রথমেই তোমাকে বর্ষা সিগ্ধ সকালের একগুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা। আমি জানি কদম ফুল তোমার অনেক পছন্দের। তোমাকে লিটল জেরি বলছি বলে রাগ করিও না, করলেও সমস্যা নাই। তোমার রাগী ছোট ছোট চোখ আমার কাছে বেশ ভালোই লাগে। যখন তুমি রেগে যাও তোমার নাকের পাটা ফুলে যায়। তুমি কি জানো? হয়তো জানো না, হয়তো তোমার আমি পুরো 7 মাস লক্ষ্য করেছি। তোমার খুব আশেপাশে থাকি, জানি এই কথাটা শুনে অবাক হয়েছে। তবে হ্যাঁ, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তবে প্রথমে ভাবতাম তুমি অন্য কারোর পরে দেখি না। তখন থেকে রোজ তোমাকে ফলো করে আমার শখ হয়ে দাঁড়িয়েছে। আমি চাইলেও এই শখ বাদ দিতে পারবো না। আচ্ছা, তুমি কি জানো আমি তোমাকে জেরি কেন বলি? কারণ আমি হলাম টম আর তুমি আমার জেরি। আমাদের খুনসুটি হবে কোনো একদিন। তোমার নামের সাথে জেরি শব্দটা বেশ মানানসই। জানো, যেমন সূর্য ছাড়া চাঁদের আলো নেই, নবিতার ডোরিমন আর এর মতো আর বেস্ট ফ্রেন্ড নেই, ঠিক তেমনই আমার তুমি ছাড়া গতি নেই। এই টম আর জেরিকে সবসময় লুকে দেখা যাবে। তবে একটা সিক্রেট জানো তো, তুমি আমাকে খুব ভালো করে চিনো। তবে বাকিটুকু তোলা থাক প্রিয়তমা, অন্য কোনো একদিন বলে দিব। এটা আমার প্রথম লেখা চিঠি, মানিয়ে নিও। শুনো, চিঠি যদি অসম্পূর্ণ না রাখি তুমি আমাকে মনে রাখবা কিভাবে? ইতি, প্রণয় পুরুষ টম। চিঠিটা পড়ে জেরিনের ঠোঁটে হাসি খেলে গেল। খুব কাঁচা কাঁচা হাতে চিঠি লিখেছে দেখেই বোঝা যাচ্ছে। তবে চিঠিটা আর একটু বড় হলে কি হতো? জেরিনের যেন আরও একটু পড়তে ইচ্ছে করছে। আচ্ছা, এরপরে সে কী লিখত? এমনভাবে অসম্পূর্ণ রাখলে মনের মধ্যে কেমন লাগে? জেরিনের মনও এর মধ্যে খচখচ করছে। চিঠিটা ভাঁজ করে খামের ভিতরে পুড়িয়ে ব্যাগে ঢুকিয়ে দিল। জ্যাম ছাড়তে শুরু করেছে, রিক্সা চলতে শুরু করলো। তবে জেরিনের কৌতূহল কমল না। আচ্ছা, ছেলেটা কে? আমি তাকে কিভাবে চিনি? আচ্ছা, সে কি আমার বাড়িও চেনে? ধুর চাই, কি ভাবছি! সে আমাকে ফলো করে, তাহলে বাড়ি চেনাটা স্বাভাবিক। জেরিনের মাথায় ছেলেটাকে নিয়ে চিন্তা ঢুকে গেল। সারা রাস্তা জেরিন ছেলেটাকে নিয়ে ভাবতে ভাবতেই এসেছে। সাদিও ছাদ থেকে নেমে আসে। তারের মধ্যে হাঁচি শুরু হয়ে গেছে, নাক হয়তো লাল হয়ে গেছে। নিজের চোখ সাদি নিজেই বুঝতে পারছে যে লাল হয়ে গেছে, যেই কারণে চোখ জ্বালা করছে। সাদি ছাদের গেট লাগিয়ে দিয়ে ভেজা অবস্থায় নামতে থাকে সিঁড়ি বেয়ে। মনে মনে আফসোস হচ্ছে মেয়েটাকে এমন করে মারার জন্য। মনে মনে সিদ্ধান্ত নেয় যে একবার না হয় মাপ চাইবে। সাদি দূর থেকে দেখতে পায় পিহুর ঘরের দরজাটা বন্ধ। সাদি বেশ বিরক্ত হয়। মেয়েটা নিশ্চয়ই এখন দরজা লাগিয়ে মরা কান্না জুড়েছে। করুক কান্না, এমনিতেই মন ঠিক হয়ে যাবে। সাদি বিড়বিড় করতে করতে পিহুর ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। পিহুর রুম পার হলেই সাদির রুম।
দুজনের দরজার মাঝখানে খুব বেশি দূরত্ব নেই। সাদি পিহুর দরজার কাছে আসতেই ভিতর থেকে জোরে চেয়ার পড়ার শব্দ পেল। সাদি কয়েক মুহূর্তের জন্য থমকে গেল, বোঝার চেষ্টা করলো কিছু। হুঁশ আসতেই সাদি দৌড়ে পিহুর দরজার সামনে এসে দরজা ধাক্কাতে লাগলো আর জোরে জোরে ডাকা শুরু করলো। সাদি উন্মাদের মতো দরজায় লাথি দেওয়া শুরু করলো। সাদির মনে পড়তে লাগলো পিহুর বলা কথাগুলো, বিশেষ করে পিহু সাদিকে বলেছিল, আমি আপনার চোখের সামনে থেকে সরে যাওয়ার পর যেন আপনাকে আফসোস করতে না হয়। সাদি তখন হেসে পিহুকে বলেছিল রাগের মাথায়, তুই যা তো, তোর জন্য আফসোস জীবনেও আসবে না আমার। সাদির এমন চিল্লানো শুনে নিচের তলা থেকে আতিয়া বেগম ছুটে এসেছেন। কিছু বলার আগেই তিনি খেয়াল করলেও পিহু দরজা বন্ধ। সাদি ভেজা শরীর নিয়ে দরজা ভেঙে ফেলার চেষ্টা করছে সাথে। আতিয়া বেগমের বুঝতে বাকি রইল না কিছু। ইলিয়াস চৌধুরী সিঁড়ি অব্দি এসে থেমে রয়েছেন, আর আসতে পারছেন না তিনি। সাদি আতিয়া বেগমকে দূরে সরিয়ে গায়ে জোর দিয়ে দরজায় লাথি মারতেই দরজার ছিটকানি ভেঙে গেল। আতিয়া বেগমের আগে সাদি ছুটে রুমে প্রবেশ করলো। সাথে সাথে সাদির পা থমকে যায়, দুজনের চক্ষু স্থির হয়ে গেল। সাদি ভাঙা গলায় জোরে চিল্লিয়ে বলে উঠল, মাটিতে পড়ে আছে পিহু, চেয়ারটা তার পায়ের উপরে, পিহুর হাতে তোয়ালে জড়ানো। পিহু সেন্সলেস। সাদি দৌড়ে গিয়ে পিহুকে জড়িয়ে ধরে, বুকের সাথে চেপে ধরে হাতের পালস চেক করে। না, সব ঠিক আছে। আতিয়া বেগমও খুব ভয় পেয়েছেন, তিনি এখনও বুঝে উঠতে পারছেন না পিহুর এমন কি কষ্ট লাগলো যে পিহু সুইসাইডের মতন ভয়াবহ একটা কাজ বেছে নিতে গেল। সাদির খুব রাগ হলো তাকে এমন টেনশনে ফেলানোর জন্য। মনে হচ্ছিল তুলে এখনই একা ছাড় দিতে। যদি কোনো ভুল করে বসতো আজ, পিহু কি তার কথা ভেবেছে একবারও? সে কি নিজেকে ক্ষমা করতে পারতো? আতিয়া বেগমের কথায় সাদির হুঁশ আসে। সাদি পিহুকে বিছানায় শুইয়ে দেয়। সব কিছু ঠিক আছে, গায়ের তাপমাত্রা বেশি, হয়তো জ্বর এসেছে। সাদির এক মুহূর্তে পিহুকে রেখে যেতে ইচ্ছে করছে না, তবে ভিজে অবস্থায় থাকলেও সেও জ্বরে পড়বে। সাদি আতিয়া বেগমকে বসতে বলে ছুটে রুম থেকে বের হয়ে যায়। তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে আবার পিহুর রুমে চলে এসেছে। আতিয়া বেগম বেশ অবাক হলেন সাদির এমন তাড়াহুড়োয়। যে ছেলে পিহুকে সহ্য করতে পারে না, তার আজ কী হলো? দৌড়ে গিয়ে 2 মিনিটের মধ্যে জামা কাপড় পাল্টে চলে আসলো। তবে এখন এসব ভাবার সময় নেই, মেয়েটার জ্ঞান ফেরানো জরুরি। আতিয়া বেগম সাদিকে কিছু বলতে যাবে, তার আগেই সাদি পিহুকে ডাকতে শুরু করলো। গ্লাস থেকে কয়েক ফোঁটা পানি নিয়ে পিহুর চোখে মুখে দিতেই পিটপিট করে চোখ খুলল। সাথে সাথে ব্যথায় সারা শরীর বিষিয়ে উঠল। চোখগুলো খুলে রাখতে পারছে না, জ্বালা করছে। পিহুকে চোখ খুলতে দেখে আতিয়া বেগম আবারও কিছু বলতে যাবেন, তার আগে সাদি আতিয়া বেগম বলে উঠল, আম্মু, ও সকাল থেকে কিছুই খায়নি, জ্বর এসেছে, ওকে খেতে দাও। কিন্তু বাবা, এমন ভয়ঙ্কর কাজ কি জন্য করতে যাচ্ছিস? ও সুস্থ হোক তখন শুনবো, এখন ওকে খাইয়ে ওষুধ দিতে হবে। আচ্ছা, আমি নিয়ে আসছি, তুই এখানে বস, কোথাও যাস না আমি না আসা পর্যন্ত। আচ্ছা যাও। আতিয়া বেগম চলে যেতেই সাদি পিহুর পিটপিট করে খোলা চোখের দিকে দৃষ্টি রাখল। তারপরে পিহুর পুরো কাছে গিয়ে চোখের দিকে তাকিয়ে রইল। পিহুর একটুকুও শক্তি নেই কথা বলার, জ্বর চলে এসেছে গায়ে প্রচুর, অল্পক্ষণেই। সাদিকে দেখে পিহুর চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সাদি সেদিকে পানির দিকে তাকায়, তারপরে পিহুর কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, তোর চোখে কত পানি আমিও দেখে ছাড়বো সুইট হার্ট। সাদির কথায় জ্বর নিয়ে কেঁপে ওঠে পিহু, সাথে সাথে চোখ বুজে নেয়। খুব কান্না আসছে তার, তবে কান্না করলেও কষ্ট হচ্ছে, চোখ যন্ত্রণা করছে, মাথাটাও ধরেছে। সাদি পিহুর কানের কাছে আবারও ফিসফিস করে বলে, আজ যে কাজটা করতে যাচ্ছিলি এর শাস্তি তোকে পেতেই হবে। হিসাবের খাতা তোলা রইল, সময় মতো হাল খাতা করবো সুইট হার্ট। পিহু শুনল, তবে কোনো রেসপন্স করল না। সে চোখ মেলে আতিয়া বেগমের চোখে পানি দেখেছে। তাহলে কি সে সাদির মতো ভুল বুঝেছে? বুঝবেই বা না কেন, সে তো ভেবেই ছিল, তবে উদ্দেশ্য ভিন্ন ছিল। পিহু তখন তোয়ালে বাঁধানোর ফ্যানে একটা ফড়িং বসে থাকতে দেখে। পিহুর কষ্টের মাঝেও হাসি ফুটে ওঠে মুখে, কারণ সে ফড়িংয়ের পশ্চাৎদেশে সুতো বেঁধে নিজে ফুল গাছের সাথে কিছুক্ষণ বেঁধে রাখে। এই কাহিনী শুধুমাত্র পিহু ব্যতীত কেউ জানে না। পিহু মূলত ফড়িং ধরার জন্যই চেয়ার নিয়ে খাটের উপরে রেখেছিল।
তবে ফড়িং ধরার আগে সে আল্লাহর কাছে মাপ চেয়েছিল। তবে আল্লাহ হয়তো মাপ করেনি, তাই ফড়িংটা উড়ে যায় আর পিহু পা পিছলে নিচে পড়ে যায়। যদিও বিছানায় পড়েছিল, তবে তারপরে চেয়ার নিয়ে আবার নিচে পড়েছে। তবে বাড়ির লোক অন্য কিছু ভাবছে। পিহু এখন চিন্তিত। মামনি জিজ্ঞাসা করলে সে কী উত্তর দেবে? এমনিতেই খুব কষ্ট পেয়েছেন, যাই বলুক না কেন। পিহুর পিঠে আর 2-1 ঘা বসবেই। পিহুর মাজায় খুব লেগেছে। চোখ বন্ধ করে দম আটকে আছে সে। তবে মনে মনে আফসোসও লাগছে ফড়িংটাকে ধরতে না পারার জন্য। আর ওই ফড়িংয়ের জন্যই সাদি আর মামনি ভেবেছে সে মরে যেতে চেয়েছিল। হয়তো বাবাও জেনে গেছে, তিনিও হয়তো কষ্ট পেয়েছেন। কিন্তু বাড়ির লোক কি বুঝলো না তাদের পিহু স্ট্রং? এমন কাজ সে করবে না। ফাউ ফাউ নিজের জীবনটা নষ্ট করবে না। পিহুর নিজস্ব ডায়েরিতে একটা নিজের পছন্দের লাইন আছে, যেটা পিহুর খুব পছন্দের। লেখাটা এমন: